আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কুল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে ইউনিট 5 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, মানুষ ও পরিবেশ, লেসন 2 পোয়েমস অ্যাবাউট নেচার, প্রকৃতি সম্পর্কে কবিতা। আমরা আজকে লেসন 2 অর্থাৎ দ্বিতীয় নম্বর পার্ট সেটা পড়ব। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, কিছু পাখি উঠছে, তাই না? নিচে অনেকগুলো শস্য ক্ষেত দেখা যাচ্ছে। এখানে এই নাম্বার একটা যে ইনস্ট্রাকশন সেখানে বলা আছে লুক এট দ্য ইমেজ এন্ড ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল আনসার টু দ্য কোশ্চেন। ছবিটার দিকে তাকাতে বলেছে, তাকিয়ে এখানে যে নিচে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সম্ভাব্য কি উত্তর হতে পারে সেগুলোর উত্তর করতে বলেছে। হোয়াট কুড বি দ্য কালার অফ দ্য ফিল্ড, ট্রিজ এন্ড বার্ডস। যেহেতু সাদা কালো একটা ছবি দিয়ে তারা আমাদেরকে চিন্তা করতে বলছে যে এখানে মানে ক্ষেত, গাছ এবং পাখির রং কি হতে পারে। তাহলে আমরা আনসার করলাম এভাবে, the image is in black and white, but if it were in color, the field might be golden or green depending on the season and type of crops. ছবিটি সাদা কালো, তবে যদি এটি রঙিন হতো তাহলে ক্ষেতের রং সোনালী বা সবুজ হতে পারত, যা ঋতু এবং ফসলের উপর নির্ভর করে। যেমন ধান যখন সবুজ থাকে, মানে পাকার আগে সবুজ থাকে, পেকে গেলে একদম সোনালী কালার ধারণ করে, এটাই বলা হচ্ছে এখানে। The trees could be green if they were full of leaves or brown if it's autumn or winter. বলা হচ্ছে এখানে গাছের পাতা থাকলে তা সবুজ হতে পারে, আর যদি শরৎ বা শীতকাল হয় তবে তা বাদামি হতে পারে। The birds which appear to be Canada geese are usually black, white and brown. পাখিগুলো যেগুলো দেখে মনে হচ্ছে কানাডিয়ান বুনো হাঁস, সেগুলো সাধারণত কালো, সাদা এবং বাদামি রঙের হয়ে থাকে। Where are the birds going? পাখিগুলো কোথায় যাচ্ছে? আনসার হচ্ছে the birds are flying in formation which suggests they are migrating. পাখিগুলো সারিবদ্ধ হয়ে উঠছে, যা ইঙ্গিত দেয় যে তারা পরিযায়ী বা মাইগ্রেট করছে, মানে যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছে। শীতকালে যেরকম আমাদের দেশে আমরা দেখি পরিযায়ী পাখি আছে, অর্থাৎ এখানে অতিথি পাখি আসে। They could be traveling to warmer region for the winter or returning north for the summer. তারা শীতের জন্য উষ্ণ অঞ্চলে যেতে পারে বা গ্রীষ্মের জন্য উত্তরে ফিরে যেতে পারে। Activity হচ্ছে B. Now read the poem by Russell Field and answer the questions that follow. এখন রাসেল ফিল্ডের কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। Something told the wild geese. কিছু একটা বুনো রাজহাঁসদের বলেছিল। Something told the wild geese. কিছু একটা বুনো রাজহাঁস বলেছিল। It was time to go. চলে যাওয়ার সময় হয়ে গেছে। Though the fields lay golden, যদিও মাঠগুলো সোনালী রং ধারণ করেছিল। Something whispered snow. কিছু একটা ফিসফিস করে বলল বরফ। Leaves are green and stirring. পাতাগুলো সবুজ ছিল এবং ঢলে উঠেছিল। Berries luster glossed. বেরিগুলো চকচকে উজ্জ্বল ছিল। But beneath warm feathers, কিন্তু উষ্ণ পালকের নিচে something cautioned frost. কিছু একটা সাবধান করলো তুষারপাত। All the sagging orchard, সব ফলের বাগান নুয়ে পড়েছিল। Steamed with amber spice, amber মশলার গন্ধে ভরে গিয়েছিল। But each wild breast stiffened, কিন্তু প্রতিটি বুনো বুক শক্ত হয়ে উঠল at remembered ice, স্মৃতিতে থাকা বরফের কারণে। Something told the wild geese. কিছু একটা বুনো রাজহাঁসদের বলেছিল। It was time to fly. উড়ে যাওয়ার সময় হয়ে গেছে। Summer sun was on their wings. গ্রীষ্মের সূর্যালোক ছিল তাদের ডানায়। Winter in their cry. কিন্তু তাদের কান্নায় ছিল শীতের পূর্বাভাস। অর্থাৎ গ্রীষ্মের শেষ দিকে তারা বুঝতে পারছিল যে বরফ পড়বে এখন। কানাডিয়ান যে রাজহাঁসগুলো বা মানে বুনো হাঁসগুলো যেগুলো উঠতে পারে আর কি,
তারা বুঝতে পেরেছিল যে এখন যদিও মানে সামারের শেষ বা গ্রীষ্মের শেষ অংশ, এই সামনেই খুব শীত পড়বে, বরফ পড়বে, তুষারপাত হবে, সে কারণে তাদের উড়ে চলে যাওয়া দরকার অন্য কোথাও যেখানে কম ঠান্ডা আছে, বাংলাদেশের মতো এলাকা যেখানে অনেক অতিথি পাখি আসে শীতকালে। ওকে, আমরা এখানে কিছু ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি, নোট দেয়া আছে। লাস্টার লস্ট মানে হচ্ছে চকচকে, শাইনি এন্ড স্মুথ চকচকে বুঝাতে বলে। কশনড, কশন মানে হচ্ছে সতর্ক করেছিল। গিভ এ ওয়ার্নিং সতর্ক করা। সেগিং মানে ঝুলে পড়া। হ্যাঙ্গিং ডাউন আর সিঙ্কিং কোনো কিছু ঝুলে যাওয়া বা ডেবে যাওয়া। এম্বার উষ্ণ হলুদ। এ ওয়ার্ম ইয়েলো ব্রাউন কালার বাদামি রং, উষ্ণ হলুদ। স্টিফেন্ড বিকাম হার্ড অর টেন্স শক্ত বা দৃঢ় হয়ে যাওয়া। স্টিমড বাষ্প, গেভ অফ স্টিম অর মিস্ট বাষ্প বা কুয়াশা নির্গত করা। সি নাম্বার হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, কিছু প্রশ্নের উত্তর দিতে বলেছে। হোয়াট মেক দ্য গিজ ডিসাইড টু লিভ, কি কারণে রাজহাঁসরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়? আনসার হচ্ছে দ্য গিজ হ্যাভ অ্যান ইনস্টিংক্ট দ্যাট টেলস দেম ইট ইজ টাইম টু গো। রাজহাঁসদের এমন একটা সহজাত প্রবৃত্তি আছে, বা এখানে যে বুনো হাঁস যেগুলো পাখি উড়ে যেগুলো, তো এগুলোকে মানে ওদের নিজেদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে গ্রীষ্ম শেষ হয়ে গেছে, এখনই এই জায়গা থেকে শেষ পালাইতে হবে কারণ শীত আসতেছে। ইভেন দো দ্য ফিল্ডস আর গোল্ডেন এন্ড দ্য সান ইজ স্টিল শাইনিং, যদিও মাঠগুলো সোনালী রং ধারণ করছে এবং সূর্য এখনো উজ্জ্বল। দে সেন্স দ্য কামিং অফ স্নো এন্ড ফ্রস্ট হুইচ মেক্স দেম ডিসাইড টু মাইগ্রেট, তারা অনুভব করতে পারে যে বরফ এবং তুষারপাত আসছে, যা তাদের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বাধ্য করে। হোয়াট হ্যাপেন্স টু লিভস অ্যান্ড বেরিজ ইন দ্য পোয়েম, কবিতার পাতাগুলো এবং বেরিগুলো কি ঘটে? আনসার হচ্ছে দ্য লিভস আর স্টিল গ্রিন and moving in the wind. The berries are shiny and ripe. This suggests that nature still appears warm and welcoming, but winter is approaching. পাতাগুলো এখনো সবুজ এবং বাতাসে দুলছে এবং বেরিগুলো চকচকে এবং পাকা। এটি বোঝায় যে প্রকৃতি এখনো উষ্ণ এবং মনোমুগ্ধ করে দেখাচ্ছে, তবে শীত ধীরে ধীরে এগিয়ে আসছে। What changes in nature tell us that winter is near? প্রকৃতির কি পরিবর্তন আমাদেরকে বলে যে শীত খুব আসন্ন? The poem mentions snow, frost and ice, which are clear signs of winter. কবিতায় বরফ, তুষারপাত এবং আইসের কথা বলা আছে, যা শীতের সুস্পষ্ট লক্ষণ। The phrase winter in their cry suggests that the geese feel the cold coming and are preparing to leave before it arrives. তাদের তাদের কণ্ঠে শীত এই বাক্যাংশটি বোঝায় যে রাজহাঁসরা অনুভব করতে পারে যে ঠান্ডা আসছে এবং তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেন শীত পুরোপুরি এসে যাওয়ার আগে নিরাপদে চলে যেতে পারে। রিড পোয়েম অন নেচার, প্রকৃতি সম্পর্কে কবিতাটি পড়ো। আমরা প্রকৃতি সম্পর্কে একটা কবিতা দেখছি এখন। গ্রিন স্কেপ, সবুজ মুক্তি বা সবুজ অবকাশ। এই কবিতাটি লিখেছেন জোসেফ অসল্যান্ডার। প্রথম স্ট্রেঞ্জার যদি দেখি, I have turned my face away from street and crowds to a windy place and clouds. আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি রাস্তা এবং বীর থেকে দূরে, একটি বাতাসময় জায়গায় আর মেঘের দিকে। 2 নম্বর স্ট্রেঞ্জার হচ্ছে, I have turned from skyscraper that scratch out the sky, from wet newspaper always weeping by. আমি আকাশচুম্বী ভবনগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি যেগুলো আকাশকে আশ্রয় ফেলে। আমি সেই ভেজা সংবাদপত্র থেকে দূরে সরে এসেছি যেগুলো সর্বদা বাতাসে উঠতে থাকে। থার্ড স্ট্রেঞ্জার, I have taken away my heart, I will give it again, to be split apart by wind and rain. আমি আমার হৃদয় সরিয়ে নিয়েছি, আমি আবারও তা দেব, যাতে এটি বিদীর্ণ হয় বাতাস ও বৃষ্টির দ্বারা। I will stand like a stone all day in the grass, where the bees drone and pass and repass.
আমি দাঁড়িয়ে থাকবো পাথরের মতো সারাদিন ঘাসের মধ্যে, যেখানে মৌমাছিরা গুঞ্জন করে এগিয়ে যায় এবং ফিরে আসে। I will watch them rush, gold across their legs, hear the bird at hush over her eggs. আমি দেখব কিভাবে তারা তাদের পায়ে সোনালি পরাগ মাখে। আমি শুনবো পাখির নিস্তব্ধতা যখন সে তার ডিমের উপর বসে থাকে। I will hear the wild swan lift high and harsh his crooked clarion across the marsh. আমি শুনবো বন্য রাজহাঁসের ডাক উঁচু এবং কর্কশ স্বরে, তার বাঁকা তুর্যধ্বনি যা জলাভূমির উপরে প্রতিধ্বনিত হয়। Where the jewel wed hangs, where the spotted streams runs, where the green beetle banks bronze on bronze. যেখানে জলমলে আগাছা জ্বলে থাকে, যেখানে ছিদ্র বিচিত্র স্রোতধারা প্রবাহিত হয়, যেখানে সবুজ পোকা আঘাত করে ব্রোঞ্জের উপরে ব্রোঞ্জ। Rooted in the deep ground, the sky tugging at my hair, there will I be found there. গভীর মাটিতে শিকড় গাঁথা, আকাশ আমার চুল টান দিচ্ছে, সেখানে আমাকে পাওয়া যাবে, সেখানেই। মানে একজন কবি বলছে গ্রামে যাওয়া বা যেখানে প্রকৃতি খুব মানুষকে টানে, সেখানে তিনি যেতে চাচ্ছেন। শহরের উচ্চ ভবন অথবা এখানে গাড়ি, তারপরে অনেক শব্দ, এসব থেকে দূরে গিয়ে তিনি প্রকৃতিতে মিশে যেতে চান। আচ্ছা, আমরা এখন কিছু শব্দ অর্থ দেখি। স্কাই স্ক্রেপার মানে হচ্ছে ভেরি টল বিল্ডিংস, আকাশচুম্বী বা অত্যন্ত উঁচু ভবন। হুইপিং মানে হচ্ছে মুভিং কুইকলি অর বিং ব্লোন অ্যারাউন্ড বাই দ্য উইন্ড, বাতাসে দ্রুত নড়া বা উঠতে থাকা। ড্রোন মানে হচ্ছে এ কন্টিনিউয়াস লো হামিং সাউন্ড লাইক বিস মেক, একটি টানা মৃদু গুনগুন শব্দ যেমন মৌমাছিরা করে। রিপাস মানে টু পাস বাই অ্যাগেন, আবার পাশ দিয়ে যাওয়া। ক্ল্যারিয়ন মানে লাউড ক্লিয়ার সাউন্ড লাইক এ ট্রাম্পেট, উচ্চ এবং পরিষ্কার শব্দ যেমন তুর্য বা বাঁশির আওয়াজ। মার্শ মানে ওয়েট গ্রাসি ল্যান্ড অফেন নিয়ার ওয়াটার, স্যাঁতসেঁতে ঘাসে ভরা জমি, সাধারণত পানির কাছাকাছি। জুয়েল উইড এ টাইপ অফ প্ল্যান্ট উইথ ব্রাইট অরেঞ্জ অর ইয়েলো ফ্লাওয়ার্স, এক ধরনের গাছ যা উজ্জ্বল কমলা বা হলুদ রঙের ফুল হয়। রুটেড মানে হচ্ছে ফিক্সড ফার্মলি ইন প্লেস লাইক এ প্ল্যান্ট ইন দ্য গ্রাউন্ড, শক্তভাবে মাটিতে বা স্থানে স্থাপিত যেমন গাছের শিকড়। টাগিং ফুলিং সামথিং উইথ এফোর্ট, জোর দিয়ে টানা বা টানাটানি করা। Answer the following questions. Why does the speaker turn away from the street and crowds? বক্তা কেন রাস্তাগুলো এবং ভিড় থেকে মুখ ফিরিয়ে নেয়? মানে এখানে কবিতায় যিনি কথা বলছেন তিনি কেন এই রাস্তাগুলো থেকে এবং প্রচন্ড ভিড় শহর অঞ্চলে সেগুলো থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন? The speaker wants to escape the busy, noisy city life filled with skyscraper and wet newspaper and instead seeks peace in nature. বক্তা ব্যস্ত এবং কোলাহলপূর্ণ শহরের জীবন থেকে পালাতে চায়, সেখানে আকাশচুম্বী ভবন এবং ভেজা সংবাদপত্রে ভরা পরিবেশ। The place I have turned my face away suggests a conscious decision to leave behind the artificial world for something more natural and free. আমি মুখ ফিরিয়ে নিয়েছি, এই বাক্যাংশটি বোঝায় যে সে প্রকৃতি ছেড়ে আরো প্রাকৃতিক এবং স্বাধীন কিছু খোঁজার জন্য সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছে। What does the speaker hear and see in the grass? বক্তা ঘাসের মধ্যে কি দেখে এবং শোনে? The speaker sees and hears bees droning as they move from flower to flower, brushing gold pollen onto their legs. They also notice a bird sitting silently over her eggs, likely protecting them. বক্তা মৌমাছিদের গুঞ্জন শুনতে পায় এবং দেখে যে তারা ফুল থেকে
ফুলে উড়ে যাচ্ছে এবং তাদের পায়ের সোনালী পরাগ মেখে নিচ্ছে, সে আরো লক্ষ্য করে যে একটি পাখি নীরবে তার ডিমের উপর বসে আছে, সম্ভবত সেগুলো রক্ষা করছে। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য সাউন্ড অফ দ্য সোয়ান? বক্তা রাজহাঁসের ডাককে কিভাবে বর্ণনা করে? The speaker describes the swan's call as high and harsh, and refers to it as a crooked clarion, a loud, clear, trumpet-like sound, emphasizing its sharp and commanding nature as it echoes across the marsh. বক্তা রাজহাঁসের ডাককে উঁচু এবং কর্কশ বলে বর্ণনা করে এবং এটিকে বাঁকা তুর্য বলে উল্লেখ করে। এটি স্পষ্ট উচ্চ ট্রাম্পেটের শব্দের মতো, যা তার তীক্ষ্ণ এবং কর্তৃত্বপূর্ণ প্রকৃতিকে তুলে ধরে, কারণ এটি জলাভূমির উপরে প্রতিধ্বনিত হয়। Where does the speaker want to be found at the end of the poem? কবিতার শেষে বক্তা কোথায় থাকতে চান? আনসার হচ্ছে, the speaker wants to be rooted in the deep ground, with the sky tugging at their hair, symbolizing a deep connection with nature. This suggests a desire to be free, grounded, and in harmony with the natural world. বক্তা গভীর মাটিতে শিকড় গাঁথতে চান, আর আকাশ যেন তার চুল ধরে টান দেয়, যা প্রকৃতির সঙ্গে গভীর সংযোগের প্রতীক। এটি বোঝায় যে সে মুক্ত থাকতে চায়, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে চায় এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা আমরা শেষ দিকে চলে আসছি। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, লাইক শেয়ার করতে পারো, আর মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।